আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পেনাল কোডের 12তম ক্লাস, তাই না? 11টা ক্লাস অলরেডি আমরা করে ফেলছি। 377 ধারা পর্যন্ত পড়েছিলাম। আজকে 378 থেকে চুরি, মানে চুরির যে অংশ, এখান থেকে ক্লাসটা শুরু হবে আর কি। 17 পরিচ্ছেদ, মানে 17 অধ্যায়। চুরি, ডাকাতি, দস্যুতা অথবা সম্পত্তির বিরুদ্ধে সংগঠিত যে অপরাধগুলো, সেই অপরাধ এবং তার দণ্ড, কখন কি পরিস্থিতিতে কি অপরাধ সংগঠিত হবে এবং তার দণ্ডের ব্যবস্থা। সর্বপ্রথম আমরা চুরির সংজ্ঞাটা দেখব। চুরির সংজ্ঞা, চুরির সংজ্ঞা মোটামুটি আমরা সবাই জানি, তাই না? কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখল থেকে, দখলভুক্ত সম্পত্তি হতে হবে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখলভুক্ত অস্থাবর সম্পত্তি অসাধুভাবে সম্মতি ব্যতিরেকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করলে তিনি চুরি করেছেন বলে গণ্য হবেন। তাহলে মোটামুটি কয়টা গুরুত্বপূর্ণ বিষয় আছে? আমরা যদি বলি এগুলোকে চুরির সত্ত্ব বলা হয় বা উপাদান বলা হয়, ওইভাবে আলাদা করে উপাদান বা শর্তের আলোচনা নাই। কিন্তু মোটামুটি চুরির সংজ্ঞাটা লিখতে গেলে আপনার এখানে যুক্তিযুক্ততা থাকতে হবে 5টি। কিরকম? যেমন ওই সম্পত্তি অস্থাবর সম্পত্তি হবে। প্রথম শর্ত হলো অস্থাবর সম্পত্তি হতে হবে। এরপরে ওই কোনো ব্যক্তির দখলে থাকতে হবে। আবার আপনি যে সম্পত্তিটা স্থানান্তর করবেন সম্মতি সহ কি চুরি হয়? আপনার একটা জিনিস আপনার সম্মতিতে নিয়ে নিলাম, তাহলে কি চুরি হবে? হবে না। তাহলে সম্মতি ব্যতিরেকে অনুষ্ঠিত হবে। আবার যেহেতু এটা একটা অপরাধ, মোটিভ থাকতে হবে না, অসাধুভাবে স্থানান্তর হবে। এবং সেটা কি? স্থানান্তর মানেই হলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তাহলে এই 5 রকমের শব্দ বা 5টি শব্দ দিয়ে আমরা কি চুরি সংজ্ঞাটা পরিপূর্ণতা পাই। তাহলে সংজ্ঞা আসলে এভাবেই লিখবো, বা উপাদান বা শর্ত যদি বলে যে চুরির উপাদান সমূহ কি কি, তখন লিখবো আমরা চুরির উপাদান নিম্নরূপ: সম্পত্তিটি অস্থাবর হতে হবে, কোনো ব্যক্তির দখলে থাকতে হবে, অসাধুভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হতে হবে, মালিকের সম্মতি ব্যতিরেকে। আচ্ছা, এটা এমন এত বোঝার তেমন কিছু নেই, শুধু একটু মুখস্থ করে ফেলবেন। 5টা পয়েন্টই কিন্তু থাকতে হবে, হ্যাঁ। চুরির কোনো চুরি অনুষ্ঠিত হতে হলে মোটামুটি উপাদানগুলো সবগুলোই সেখানে উপস্থিত থাকতে হবে। ব্যাখ্যা রয়েছে 5টি। ব্যাখ্যা 5টা একটু দেখতে হবে, বিশেষ করে যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবেন ব্যাখ্যাগুলো একটু দেখতে হবে। একটু পড়ি, সবাই আমার সাথে খেয়াল করেন। কোনো বস্তু অস্থাবর সম্পত্তি ব্যতিরেকে যতক্ষণ মাটির সাথে সংযুক্ত থাকে, তার মানে কি? স্থাবর সম্পত্তি মাটির সাথে সংযুক্ত মানে হলো স্থাবর সম্পত্তি, ততক্ষণ পর্যন্ত চুরির বিষয়বস্তু বলে গণ্য হবে না। মনে করেন কিছু দুষ্ট ছেলেপেলে আছে কিন্তু মানে মানসিক দিক দিয়ে আবার অনেকেই ভালো, যেমন এলাকার উন্নয়নের জন্য অনেক সময় কি করে, রাস্তার যে সরকারি গাছ টাছ থাকে এগুলো কেটে ফেলে। তো দেখেন, যতক্ষণ পর্যন্ত গাছ মাটির সাথে সংযুক্ত থাকলো ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে কিন্তু অস্থাবর সম্পত্তি বলতে পারছেন না। আবার চুরির ক্ষেত্রে কি লাগবে? অস্থাবর সম্পত্তি হতে হবে। তো সেক্ষেত্রে এখানে বলেছে যতক্ষণ পর্যন্ত কোনো অস্থাবর সম্পত্তি কিন্তু সেটা মাটির সাথে লেগে আছে, সম্পৃক্ত হয়ে আছে, ততক্ষণ পর্যন্ত এটা চুরি বলে গণ্য হবে না। কিন্তু মাটি থেকে বিচ্ছিন্ন করার সাথে সাথেই সেটা চুরি বলে বিবেচিত হবে। তাহলে গাছ আপনি কেটে ফেললেন, মানে পরবর্তীতে যদি আপনি এটা সরিয়ে ফেলেন, স্থানান্তর করেন মালিকের অনুমতি ব্যতিরেকে, তাহলে চুরি হয়েছে বলে গণ্য হবে। ব্যাখ্যা 1। ব্যাখ্যা 2-এ যাব। সেই একই কাজ, যেই কাজ ওই এই বিচ্ছিন্নতা ঘটায়, সেটা স্থানান্তরকরণও চুরি বলে গণ্য হয়। আচ্ছা, আপনি গাছ কেটে ফেললেন, কাটলেই তো এটা জমি থেকে আলাদা হয়ে গেল, ভূমি থেকে স্থানান্তর হয়ে গেল, তাই না? আবার এই একই কাজে যদি আপনি কি করেন, মাটি থেকে বিচ্ছিন্ন করার, দুঃখিত আমি, ওই বিচ্ছিন্নতা ঘটে, যেই কাজের ফলে বিচ্ছিন্নতা ঘটে, ধরেন করাত নিয়ে এসে গাছ কেটে ফেললেন, তার স্থানান্তরকরণ চুরি বলে গণ্য হয়। এরপরে ওই গাছটা এক স্থান থেকে স্থানান্তর করে নিয়ে গেলেন, মানে যে সম্পত্তি আপনি ভূমি থেকে বিচ্ছিন্ন করলেন সেটাই যদি আপনি স্থানান্তর করে ফেলেন তখনই চুরি হয়েছে বলে গণ্য হবে। তাহলে প্রথম অংশটা ছিল বিচ্ছিন্ন করা, পরের অংশটা হচ্ছে, পরের ব্যাখ্যাটা হচ্ছে স্থানান্তর করা। আচ্ছা, 3 নম্বর ব্যাখ্যা দেখব। কোন ব্যক্তি কোন বস্তুর গতির প্রতিবন্ধক অপসারণ করলে, বস্তুর গতি প্রতিবন্ধক, মনে করেন আমার এত বড় একটা ওই যে খড়ের গাদা আছে,
পাহাড়ি এলাকা তো খড়ের গাদার নিচে পাথর টাথর দিয়ে এই খড়গুলো কোনোভাবে আমি আটকে রাখছি। অসমতল ভূমি, একদিক থেকে আরেক দিকে গড়িয়ে যাওয়ার সম্ভাবনা। তো গতির প্রতিবন্ধক মানে গতি, একটা গতিশীল, ধরেন এটা গড়গড়ে যায়, হ্যাঁ, তো এই গতিশীলটা আমি কোনো কিছু দিয়ে আটক করে রাখছি, আটকে রাখছি, প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছি। তো এই প্রতিবন্ধক যদি কেউ সরিয়ে ফেলে, অপসারণ করে, হয় না, ধরেন ভ্যান একটা কোনো ব্যক্তি ইট দিয়ে আটক করে রাখছে, রাস্তাটা একটু ঢালু, তো কি করলো, ইটটা সরিয়ে দিলে ভ্যানটা একাই চলে যাচ্ছে, এরকম অনেক সময় আমরা দেখি। তো এই গতির প্রতিবন্ধক যদি অপসারণ করে, করার পর অন্য কোনো বস্তু, উহা অন্য কোনো বস্তু হইতে বিচ্ছিন্ন করলে অথবা অস্বাভাবিক বাস্তবিক ভাবে সেটা যদি স্থানান্তর ঘটে, এই তাহলে সে ওই বস্তুটাই স্থানান্তর করেছে বলে গণ্য হবে। মোট কথা, আপনি তো ইট সরিয়েছেন, আপনি বলবেন যে আমি ইট সরিয়েছি, ভ্যানটা একটা ইট দিয়ে আটকানো ছিল, আমি তো ইট সরিয়েছি, মহামান্য আদালত আমি তো চুরি করি নাই, কিন্তু মূলত আপনি ভ্যানটাই সরিয়েছেন বলে গণ্য হবেন, এটা বুঝিয়েছে ব্যাখ্যায়। হ্যাঁ, তাহলে কোনো কোনো বস্তুর যদি গতির প্রতিবন্ধক অপসারণ করে ফেলা হয় তা এবং ওই বস্তুটি তার ফলে যদি স্থানান্তরিত হয়, প্রকৃতপক্ষে ওই বস্তুটি স্থানান্তরের উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে গণ্য হবে। ব্যাখ্যা 4। 4 নম্বর ব্যাখ্যায় কি বলেছে, যে ব্যক্তি এমন কোনো উপায়ে কোনো জন্তুকে হাঁটায়, সেই ব্যক্তি জন্তুকে এবং অনুরূপভাবে সৃষ্ট গতির ফলে জন্তু কর্তৃক স্থানান্তরিত প্রত্যেক বস্তুকে স্থানান্তর করেছে বলে গণ্য হবে। এখনকার দিনে ওইভাবে হয় না এগুলো। তো আগেরকার দিনে দেখবেন যে বড় বড় উপঢৌকন, মানে অনেক উপহার সামগ্রী, মূল্যবান বস্তু গাধার পিঠে, ঘোড়ার পিঠে, উটের পিঠে করে একখান থেকে আরেকখানে কি করা হতো, স্থানান্তর করা হতো। তো কোনো পশুর উপরে বা জন্তুর উপরে যদি কোনো মূল্যবান সামগ্রী দেয়া হয়, আপনি যদি ওই জন্তুটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করেন, প্রকৃতপক্ষে ওই মূল্যবান সম্পদগুলোই স্থানান্তর করেছেন বলে গণ্য হবেন। তো আপনি গাধা একখান থেকে আরেকখানে নিয়ে যাওয়ার কি প্রয়োজন? নিশ্চয়ই গাধার পিঠে যে স্বর্ণালংকার আছে এগুলোর প্রতি এগুলো সরানোই আপনার উদ্দেশ্য। এই জন্যই ব্যাখ্যাগুলো দিছে যে যদি কোনো ব্যক্তি এমন কোনো উপায়ে কোনো জন্তুকে হাঁটায়, মানে জন্তুটা গেল, সাথে সাথে তার পিঠের মালপত্র গুলো যাবে না, এগুলোও তো যাবে, তাহলে সে ওই সম্পদটা স্থানান্তর করেছে বলে গণ্য হবে। এবার যাব ব্যাখ্যা 5। সংজ্ঞায় উল্লিখিত সম্মতি স্পষ্ট বা পরোক্ষ হতে পারবে। আচ্ছা, এই যে বলেছে না, কোনো ব্যক্তির সম্মতি ব্যতিরেকে, এটা হোক প্রত্যক্ষ সম্মতি বা পরোক্ষ সম্মতি, দুই রকমের সম্মতি হতে পারবে। সংজ্ঞায় উল্লিখিত যে সম্মতি স্পষ্ট হতে পারবে, না আমি এটা নিতে দেব না, নিও না, পরে আপনি কি করলেন, এটা চুরি করে নিয়ে গেলেন। আরেকটা হলো পরোক্ষ হতে পারবে, আপনি একটা জিনিস নিতে চাইলেন, আমি কিছুই বললাম না, হ্যাঁ না কিছু বললাম না, সম্মতি চাইলেন, আমি সম্মতি দিলামও না, কিছু বললামও না, তো আপনি ধরে নিলেন মৌনতাই সম্মতির লক্ষণ। আমরা বলি না যে চুপচাপ আছে মানে রাজি, কিন্তু আসলে এটা না, পরোক্ষভাবে সে তো সম্মত হয়নি, সে সরাসরি না বলেনি, কিন্তু সে তো হ্যাঁও বলেনি, এই যে পরোক্ষ সম্মতি ও সম্মতির মধ্যেই পড়বে। হ্যাঁ, তো ব্যাখ্যা 5টা কি কি শিখলাম, মাটির সাথে কোনো কিছু বিচ্ছিন্ন করলে সেটাও চুরি হয়েছে বলে গণ্য হবে যদি ওই সম্পত্তি স্থানান্তর করা হয়। মোট কথা, সেটি স্থাবর হলেও অস্থাবর সম্পত্তিতে পরিণত হবে, এরপরে স্থানান্তরকরণ চুরি বলে গণ্য হবে। কোনো জন্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে সেটা চুরি, তার উপরে যদি কোনো মালামাল থাকে এটি চুরির জন্য এটাও ওই ব্যক্তিও দায়বদ্ধ হবেন। আবার কোনো গতির প্রতিবন্ধক সরিয়ে ফেললে এটাও কিন্তু চুরির মধ্যেই পড়বে, মানে পরে যদি এটা স্থানান্তর হয়ে যায় আর কি। এরপরে সম্মতির যে আলোচনাটা হয়েছে, এটা স্পষ্ট বা পরোক্ষ সম্মতি হতে পারে। এই 5 রকমের ব্যাখ্যা দেওয়া আছে জিনিসগুলো স্পষ্ট করার জন্য। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আরেকবার একটু দেখি, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখল থেকে অস্থাবর সম্পত্তি অসাধুভাবে সম্মতি ব্যতিরেকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। ব্যাখ্যা 5টি হলো, স্থাবর সম্পত্তি যদি ভূমি থেকে আলাদা করে ফেলা হয় অস্থাবর সম্পত্তিতে পরিণত হয়, এটি যদি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় স্থানান্তরকরণ হয়েছে বলে গণ্য হয়। কোনো বস্তুর যদি গতির প্রতিবন্ধক সরিয়ে ফেলা হয় তারপরও বস্তুটি সরিয়ে ফেলা হয়েছে বলে গণ্য হবে। কোনো ব্যক্তি কোনো জন্তুকে হাঁটিয়ে নিয়ে গেলে এর উপরে যদি কোনো মূল্যবান বস্তু থাকে তিনি বস্তুর স্থানান্তর করেছেন বলে গণ্য হবেন। আর সম্মতি 2 রকমের, স্পষ্ট সম্মতি হোক পরোক্ষ সম্মতি হোক, সম্মতি ব্যতিরেকে নিয়ে গেলেই সম্পদ চুরি হয়েছে বলে গণ্য হবে। এই ছিল 5টি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আসতে পারে
যে চুরির উপাদান এবং ব্যাখ্যা সমূহ আলোচনা করুন। এত পর্যন্ত যেহেতু দেয়নি, দিয়ে দিতে পারে। আমরা একটা উদাহরণ একটু নেব। রিপন মাহমুদ নামক একজন ব্যক্তি, তিনি একটি সঞ্চিত অর্থপূর্ণ বাক্সবাহী ষাঁড় দেখতে পান। ষাঁড়ের পিঠে অনেক সম্পদ আছে এবং সেটা পিঠে একটা বাক্স আছে। কে দেখতে পেল? রিপন মাহমুদ ভাইয়া দেখতে পেল। সে এই অভিপ্রায় ষাঁড়টিকে একটি বিশেষ দিকে পরিচালিত করে, যেন সে উক্ত সঞ্চিত অর্থ অসাধুভাবে নিতে পারে। খেয়াল কর, নাম্বার উদাহরণ পড়ছি। তো উনি কি করলেন? ওই ষাঁড়টাকে একদিক থেকে আরেক দিকে নিয়ে গেলেন, যাতে করে ওই সম্পদগুলো তিনি নিতে পারেন। ষাঁড়টাও চলতে আরম্ভ করলো। যখনই ষাঁড়টা চলতে আরম্ভ করলো, তখনই তিনি সম্পদ চুরি করেছেন বলে গণ্য হবেন। এগুলো আপনার হস্তগত হবে, তারপরে চুরি না। স্থানান্তর হলেই আপনি চুরি। ষাঁড় চলতে শুরু করা মাত্রই চুরি হয়েছে বলে গণ্য হবে। বুঝতে পারলাম? আচ্ছা, অনেকগুলো উদাহরণ আছে। মোবাইলের সাউন্ডটা একটু বাড়িয়ে দেন, আমার এখানে ফুল সাউন্ড দেওয়া আছে। কাছে নেই, তাহলে আপনারা ভালো শুনতে পাবেন। বুঝতে পারলাম। সবগুলো উদাহরণ পড়ার সুযোগ নেই, মোটামুটি একদম অনেকগুলো উদাহরণ আছে, আপনারা একটু দেখে নেবেন। তার মধ্যে দুই একটা একটু ইয়ার সঙ্গে, অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের সঙ্গে প্যাচ লাগবে, সমস্যা নেই, এগুলো আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলে দিব। আচ্ছা, চুরির শাস্তি কয়েকটা দেখি। চুরির শাস্তি, চুরির শাস্তি আপনারা জানেন না? সবাই জানেন। 379-তে চুরির শাস্তি 3 বছর। যদি বাসগৃহ থেকে চুরি করে, কালকে কে যেন লিখছে যে বাসগৃহ থেকে চুরি হলো, ধারা দিছে 379। এটা তো বোঝানোর জন্য ওইখানে ওই যে ছবিগুলো দিলাম আপনাদেরকে, বোঝানোর জন্য দিয়েছে। আচ্ছা, আপনারা বাকিরাও কি শুনতে পাচ্ছেন না, নাকি শুধু রোজিনা আপু শুনতে পাচ্ছেন না? বাকিরা বাকিরা শুনতে পাচ্ছেন? একটু মেসেজ দেন তো, রেসপন্স করেন। তাহলে 379-তে হলো চুরির শাস্তি, 380-তে হলো বাসগৃহ থেকে চুরির শাস্তি। অর্থাৎ উন্মুক্ত জায়গা থেকে যদি চুরি চুরি করে, সেক্ষেত্রে দণ্ড হবে 379। ওই তো সবাই শুনতে পাচ্ছে আপু, ফোনটা একটু রিস্টার্ট দিয়ে নেন, হ্যাঁ। 380-তে বাসগৃহ থেকে চুরির শাস্তি। তাহলে ওইদিকে পেলেন 3 বছর, এদিকে পাচ্ছি আমরা 7 বছর। আচ্ছা, 37,710 এভাবে একটু লিখে রাখেন, 37,710। তাহলে আমরা চুরির শাস্তিগুলো এভাবে মনে রাখবো। 37,710 নর্মাল শাস্তি চুরির হলো, বা খোলা স্থান থেকে চুরি যদি বলেন 3 বছর। 37, 7 হচ্ছে যদি বাসগৃহ থেকে চুরি হয়, তাহলে দণ্ড 7 বছর। এরপরে চাকর বা কেরানি কর্তৃক মনিব বা মালিকের অধিকারভুক্ত বা দখলভুক্ত সম্পত্তি চুরি, যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন, তিনি যদি, চাকর বা কেরানি যদি চুরি করে ফেলেন সম্পদ, সেই ক্ষেত্রে দণ্ড হবে 381। এইটা আবার অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের সাথে বিশ্বাসভঙ্গের সাথে গুলিয়ে ফেলবেন না, এটা কিন্তু ভিন্নতা রয়েছে। হ্যাঁ, চুরি তো চুরি, অস্থাবর সম্পত্তি স্থানান্তরিত হবে। চুরি আপনি কিভাবে চিন্তা করবেন? উদাহরণ দেখার সাথে চিন্তা করবেন যে চুরির উপাদানগুলো কভার করেছে কিনা। কিন্তু যদি সম্পত্তির আধিপত্যের ভারপ্রাপ্ত হয়ে, বিশ্বস্ত হয়ে, এই সম্পত্তির দায়িত্ব প্রাপ্ত হয়ে যদি ইয়া করে, সেক্ষেত্রে আবার কিন্তু বিশ্বাসভঙ্গে চলে যাবে। আচ্ছা, চুরি এবং বিশ্বাসভঙ্গের পার্থক্য পড়বো, তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চাকর বা কেরানি কর্তৃক চুরির দণ্ড হলো 7 বছর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি দণ্ডিত হবেন। তাহলে 37 পেলাম, 7 পেলাম। এবার আরেকটা 10 বছরের দণ্ড হলো চুরি করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি মৃত্যু ঘটান, আঘাত দান করেন, অথবা কাউকে আটক করে রাখার প্রস্তুতি নেওয়ার পর চুরি অনুষ্ঠান। এইবার আসেন, আসল আসল ধারা এসে গেছি। 382 দণ্ড হলো 10 বছর। তাহলে 37,710 চুরির যে দণ্ডগুলো, 79, 80, 81, 82, চারটা ধারার মধ্যে চারটা দণ্ড, 37,710। 10টা কিন্তু আলাদা, হ্যাঁ। তাহলে 7 আলাদা করবেন, 10 আলাদা করবেন। প্রথমটা 3 বছর, পরেরটা 10 বছর, মাঝখানে দুইটা 7 বছর। তাহলে বাসগৃহ থেকে চুরি 379, দুঃখিত, খোলা স্থান থেকে চুরি 379, বাসগৃহ থেকে 380, 381-তে চাকর বা কেরানি কর্তৃক চুরি। এই পর্যন্ত ঠিক আছে। 382টা দেখি। চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, মার্ডার করে ফেলছে নাকি? হ্যাঁ, একটু লেখেন তো দেখি। এই যে 382 ধারায় কি খুন হয়ে গেছে? চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো লিখছে যে তারা। চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত দান, আটক করার প্রস্তুতি নেবার পর চুরি। এই জন্য বলেছি পেনাল কোড পুরো না পড়ে কখনো সিদ্ধান্ত নিবেন না। আচ্ছা, মৃত্যু কিন্তু ঘটেনি। আঘাত দান করেছে না, এখনো করেনি। আটক করেছে না, কিন্তু ওই লোকের প্রিপারেশন আছে, প্রস্তুতি আছে। তাহলে আমি রেবেকা নামক নারী, আমি কি করলাম? আমি চুরি করার উদ্দেশ্যে
রোজিনাপুর বাসায় প্রবেশ করলাম পরে ধরেন চুরি করা কালীন বা চুরি সম্পত্তি বহনকালীন যে কোনো ভাবেই হোক আমি ধরা পড়ে গেলাম। পরবর্তীতে আমার দেহ তল্লাশি করে পাওয়া গেল আমার কোমরে একটা এত বড় চাকু ছিল। তাহলে এটা এত ধারালো অস্ত্র, এটা দিয়ে আমি কাউকে খুন করে ফেলতে পারতাম। তার মানে আমি চুরি করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলে কারো মৃত্যু ঘটিয়ে ফেলতে পারবো, এরকম প্রস্তুতি নিয়ে যখন কোনো ব্যক্তি চুরি করবে তখন সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড চলে যাবে 382। এই ধারাটা আমরা অনেকেই ভুল পড়ি বা ভুল বুঝি যে হয়তো বা মৃত্যু ঘটিয়ে ফেলা হয়েছে, তাহলে চুরি করাকালীন আঘাত দান করা হয়েছে, তাহলে বুঝি কি হবে, 382 হবে না। আঘাত যদি ঘটে যায় তখন আপনি দেখবেন ওটা দস্যুতা হয়ে গেছে, আমরা দস্যুতার সংজ্ঞায় পড়বো। তার আগে 382 ধারাটা স্পষ্ট করে নেন। তাহলে চুরি করার সময় কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানো যেতে পারে, কোনো ব্যক্তিকে আঘাত দান করা যেতে পারে, অথবা কোনো ব্যক্তিকে আটক করে রাখা যেতে পারে। এই রকম প্রস্তুতি নিয়ে যদি কোনো ব্যক্তি চুরি অনুষ্ঠান করে তাহলে সেই ব্যক্তি সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে। মোটামুটি আশা করি চুরির সমস্ত কিছু আপনাদের মাথায় ঢুকেছে। প্রথমে 5 রকমের উপাদান, 5 রকমের ব্যাখ্যা পড়লাম, একটা উদাহরণ পড়লাম, সঙ্গে 4টা দণ্ড পড়লাম। দণ্ডগুলো হলো 37, 710। এইভাবে মনে রাখতে, চুরি যেহেতু গুরুত্বপূর্ণ টপিক, দণ্ডগুলো একটু পড়ে ফেলবেন। হ্যাঁ, তার মধ্যে 382 ধারাটা গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, চুরি করাকালীন যদি আঘাত দান করে, চুরি আর চুরি থাকে না, চুরি কিন্তু দস্যুতায় পরিণত হয়ে যায়, আমরা পরে দেখব। তো আমরা এবার বলপূর্বক গ্রহণের অংশটা দেখব। খুবই গুরুত্বপূর্ণ ধারা। 383 থেকে মোটামুটি কত পর্যন্ত, 389 পর্যন্ত, তাই না? আসেন একটু দেখি, সবার ক্লাসেই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চুরি তো মুখস্থ হয়ে গেছে, চুরির 5টা ধারা। 378 থেকে যদি আপনি হিসাব করেন 5টা ধারা, তাহলে চুরি আলাদা হলো 5টা ধারা। পরের গুলো দেখি। বলপূর্বক গ্রহণ 383, বলপূর্বক গ্রহণ অথবা এক্সটোরশন, ইংরেজিতে বলে এক্সটোরশন, চাঁদাবাজি বলতে পারেন আপনারা। অন্যান্য যে সমার্থক শব্দগুলো, জোরপূর্বক সম্পত্তি আদায়, রিসিভিং প্রপার্টি বাই ফোর্স, এটাও বলতে পারেন। ইংরেজি বিভিন্ন রকম ইংরেজি ব্যবহার করা যায়। তাহলে এক্সটোরশন বলতে পারেন, রিসিভিং প্রপার্টি বাই ফোর্স বলতে পারেন, জোর করে সম্পত্তি ছিনিয়ে নেওয়া বলতে পারেন। তাহলে অনেকটা দস্যুতার মতোই লাগে, তাই না? দস্যুতাতেও তো সম্পত্তি ছিনিয়ে নেওয়া হয়, কিন্তু অপরাধগুলোর পর্যায় আছে। চুরিটা যেমন এক রকমের, বলপূর্বক সম্পত্তি আদায়টা আরেকটু ভিন্নতা রয়েছে। দস্যুতা আবার অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে সংঘটিত হয়। হ্যাঁ, বলপূর্বক সম্পত্তি আদায় আপনি কারো স্থাবর সম্পত্তি নিয়ে নিতে পারেন। ধরেন রিপন মাহমুদ ভাইয়াকে বললাম এক্ষুনি এখানে সই করেন আপনি, বিষয় সম্পদ দলিল করে নিলাম। তো এরকম হলো বলপূর্বক সম্পত্তি আদায়। এখানে স্থাবর অস্থাবর 2 রকমের সম্পত্তি অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু দস্যুতার ক্ষেত্রে সম্পত্তিটা কি হবে, অস্থাবর সম্পত্তি হবে। তাৎক্ষণিক মৃত্যু অথবা গুরুতর জখমের ভয় দেখিয়ে এটা নিয়ে নেওয়া হবে। হ্যাঁ, পরে যাচ্ছি, দেখি একটু বলপূর্বক সম্পত্তি আদায়টা কি বলেছে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তির প্রতি অথবা অন্য কোনো ব্যক্তির প্রতি, তাহলে কাকে ভয় দেখাবো? মনে করেন এরশাদ ভাইয়াকে ভয় দেখালাম যে আপনি যদি এখানে সই স্বাক্ষর না করেন, এটা যদি আমাকে না দিয়ে দেন, তাহলে আপনার বাচ্চাকে স্কুলে যাওয়ার পথে আমি কিডন্যাপ করে ফেলবো। তো এরকম ওই ব্যক্তিকে ক্ষতির ভয় দেখানো অথবা তার পরিবারের অন্য কোনো ব্যক্তিকে ক্ষতির ভীতি প্রদর্শন করে তাকে চাঁদা দিতে, তাহলে দেখেন চাঁদাবাজি বলতে পারি আমরা। বলপূর্বক সম্পত্তি আদায়ের অপর নাম চাঁদাবাজিও বলতে পারি। তাহলে ওই ব্যক্তিকে চাঁদা দিতে অথবা কোনো মূল্যবান জামানত, মূল্যবান জামানত কাকে বলে? ওই যে 30 ধারাটা মনে মনে চিন্তা করে নিবেন। হ্যাঁ, তাহলে একটা এমন একটা দলিল যেটা পরবর্তীতে কি হবে, কোনো ব্যক্তিকে অধিকার দেওয়া হয়, সম্প্রসারণ হয়, স্থানান্তর হয়, সীমিত, বিলুপ্ত, মুক্ত, তাই না? তো এই যে মূল্যবান জামানত অথবা স্বাক্ষরিত কোনো সিলমোহর, ব্যাংকের একটা চেক বই স্বাক্ষর করে রাখছেন, এখান থেকে একটা পাতা তারা জোর করে নিয়ে গেল, এরকম স্বাক্ষরিত অথবা সিলমোহর আঙ্কিত কোনো কিছু যেটা পরবর্তীতে মূল্যবান জামানতে রূপান্তরিত হতে পারে, এগুলো হস্তান্তর করতে যদি প্রবৃত্ত করে তাহলে তিনি বলপূর্বক গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। বুঝতে পারলাম বলপূর্বক গ্রহণটা কি? তাহলে হতে পারে যে কোনো তাৎক্ষণিক কোনো অর্থ, চাঁদা আদায়, অথবা অন্য অন্য কোনো মূল্যবান জামানত, অথবা স্বাক্ষরিত সিল মোহর অঙ্কিত কোনো দলিল বা কোনো মূল্যবান বস্তু, এগুলো যখন ওই ব্যক্তির ক্ষতি সাধন করার ভয় দেখিয়ে অথবা তার পরিবারের অন্য কোনো সদস্য বা অন্য কোনো ব্যক্তির ক্ষতির ভীতি প্রদর্শন করে আদায়ের চেষ্টা করা হবে, তখন সেটা চেষ্টা না, শুধু করে ফেলা হবে, সেটাও বলপূর্বক সম্পত্তি আদায় বা বলপূর্বক গ্রহণ বলে গণ্য হবে। এই ছিল সংজ্ঞা। 383, 84 থেকে 89 পর্যন্ত দণ্ডগুলো আমরা একটু দেখব।
মনোযোগ দেন, মনোযোগ না দিলে দণ্ড মনেও থাকবে না, মনে রাখতেও পারবেন না। দণ্ড আছে কয়টা? 384, 85, 86, 87, 88, 89, 6টা দণ্ড। কয়টা দণ্ড? 6টা দণ্ড। সংজ্ঞা কয়টা পেলাম? একটা পেলাম। তাহলে সংজ্ঞা ছিল 383। সংজ্ঞাটা একা একটা বেজোড়, হ্যাঁ। এর পরের অংশটুকু আলাদা করে নেব। 384, 85, 86, 87, 88, 89। এর মধ্যে দেখেন 6টা ধারার মধ্যে 3টা ধারা আমরা জোড়া ধারা পাবো, 3টা ধারা বেজোড় ধারা পাবো, তাই তো? তাহলে আসেন 384, বলপূর্বক সম্পত্তি আদায়ে সাজা 3 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে নর্মালি বলপূর্বক গ্রহণ হলো 383, দণ্ড কত? 384। এর পরের যে ধারাগুলো, এগুলো বিভিন্ন পরিস্থিতিতে বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক গ্রহণের চেষ্টা। তাহলে কি বললাম? মনোযোগ দেন, বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক গ্রহণের চেষ্টা। তাহলে 384, 386, 388, এই ধারা তিনটা কি জোর? বিজোর কোনগুলো? 385, 87, 89। তাহলে এই তিনটা তিনটা একটু আমরা একটু কষ্ট করে আলাদা করে নেব। তাহলে 84, 86, 88, 85, 87, 89 জোড়া যে ধারাগুলো, খেয়াল করেন। অপরাধ কি সবসময় পুরোটা সংগঠন হলেই অপরাধ? অপরাধের উদ্যোগ গ্রহণও অপরাধ বলে গণ্য হয়, তাই না? 511 ধারার ব্যাখ্যায় দেখবেন সুন্দর করে লেখা আছে অপরাধের উপাদানগুলো এবং অপরাধের উদ্যোগ গ্রহণ কখন অপরাধ বলে গণ্য হয়। তো সব সময় যে আপনার কাছ থেকে বলপূর্বক সম্পত্তি নিয়ে নিলেই অপরাধ হবে এমন নয়। বলপূর্বক সম্পত্তি আদায়ের যে চেষ্টা করা হবে, এটাও অপরাধ বলে গণ্য হবে। তো ওই চেষ্টার ধারাগুলো বা উদ্যোগ গ্রহণের ধারাগুলো বেজোড় ধারা, আর সম্পদ নিয়ে নেওয়ার ধারা মানে রিসিভ করে ফেলছি একদম সম্পদ, এই ধারাগুলো হলো জোর ধারা। এইবার আসেন পড়ি। 384-তে বলপূর্বক গ্রহণের শাস্তি, সম্পদ কিন্তু নিয়ে ফেলছে। 386 যাব। 386, কোন ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ, এখানেও সম্পদ নেওয়া শেষ। 386-তে ওই ব্যক্তি দণ্ডিত হবে। 388, কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের ভয় দেখিয়ে, দণ্ডনীয় করার ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ, এখানেও সম্পদ নিয়ে নিছে। এবার আসেন বেজ্জোর ধারাগুলো দেখি। 385, বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে ক্ষতির ভীতি প্রদর্শন। বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে ক্ষতির ভীতি প্রদর্শন, এখানে কি সম্পদ নিছে বলেন? এখানে কেবল ক্ষতির ভয় দেখানো হয়েছে, এখনো সম্পদ নেয়নি। তাহলে এটাও তো এক রকমের অপরাধ। এই জন্য এগুলো বেজ্জোর ধারায় দিয়েছে, পড়ারও সুবিধা। বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে ক্ষতির ভীতি প্রদর্শন 385, কোন ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় ভীতি প্রদর্শন। বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতি প্রদর্শন 387। আর 389, মৃত্যুদণ্ড, কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার ভয় দেখিয়ে, আপনারা হেডলাইনে পাবেন অপরাধে অভিযুক্ত করার ভয় দেখিয়ে। ভেতরে দেখেন বলা আছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ। আরো একটু পরিষ্কার করে দিচ্ছি, তার আগে আমি একটু দেখি যে ইয়াটা পাই কিনা, একটু একটা মিনিট। আচ্ছা, যাই হোক, আছে কোথাও না কোথাও, আমি খুঁজে দেখবো এখন কোথায় আছে। খুবই সোজা ভাবে লেখা আছে, দেখলেই একদম পড়া আপনাদের মাথায় ঢুকে যাবে, হ্যাঁ। তাহলে কি কি বললাম? প্রথমে যে জোড়া তিনটা ধারা, এগুলোতে বলপূর্বক গ্রহণ ঘটে যায়। পরের যে ধারাগুলো রয়েছে বেজোড় ধারা, এগুলোতে কেবলমাত্র ভয় দেখানো হয়, ভয় দেখানো হয়, এখনো বলপূর্বক গ্রহণ সংগঠিত হয়নি। কাজের সময় কিছু খুঁজে পাই না, এটা একটা অনেক বড় সমস্যা। আচ্ছা, সময় নষ্ট না করি, খেয়াল করেন একটু, এবার ধারাগুলো দেখবো। 383, বলপূর্বক গ্রহণ। 384, বলপূর্বক গ্রহণের শাস্তি। 385, বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে ক্ষতির ভয় দেখানো। 386, কোনো ব্যক্তিকে
মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ, একই কথা শুধু উল্টে ফেলবেন, কথাটা উল্টে ফেলবেন। 386, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে, আমার কথাগুলো খেয়াল করেন, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ। 386, এই কথাটা শেষ দিক থেকে পড়ে সামন দিকে আসবেন। বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখানো। 387, 388, মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবে এরকম ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ। 388, উল্টো ভাবে পড়েন, বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার ভীতি প্রদর্শন। 389। এই ছিল বলপূর্বক গ্রহণের দণ্ডগুলো। কি সহজ না বলেন? তাহলে আবার পড়ি দেখেন, 383 বলপূর্বক গ্রহণ, 384 শাস্তি, 385 বলপূর্বক গ্রহণের জন্য ক্ষতির ভীতি প্রদর্শন, 386 মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ, 386, 87তে বলতেছে বলপূর্বক গ্রহণ করবেন এই উদ্দেশ্যে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখানো। ধরে নেন রিপন মাহমুদ ভাইয়াকে বললাম, আপনি এই সম্পদ যদি এখনই না দেন আপনাকে আমি খুন করে ফেলবো। তাহলে এখনো খুন করিনি বা এখনো বলপূর্বক গ্রহণ করিনি, কেবল ভয় দেখাচ্ছি, তো ভয় দেখালে দণ্ড চলে যাবে 87। আর যদি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে নিয়ে নিচ্ছি, মোবাইলটা দেন এখনই আমাকে, না হলে আপনাকে মেরে ফেলবো বলে আমি তার সম্পত্তিটা নিয়ে নিছি, তো এরকম যদি নিয়ে নেওয়া হয়, বলপূর্বক গ্রহণ অনুষ্ঠিত হয়, তাহলে দণ্ডগুলো যাবে জোড়া ধারায়। আর যদি কেবল ভীতি প্রদর্শন করা হয়, দণ্ডগুলো চলে যাবে বেজোড়া ধারায়। বুঝতে পারলাম? তাহলে 383 বলপূর্বক গ্রহণ, 84তে শাস্তি, 85তে ক্ষতির ভীতি প্রদর্শন, 86তে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ, 87 বলপূর্বক গ্রহণ করব বলে মৃত্যু বা ক্ষতির ভীতি প্রদর্শন, 88 মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করব বলে ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ। তাহলে 88তেও বলপূর্বক গ্রহণ ঘটে গেছে। এখানে কি মৃত্যুদণ্ডে আপনার বিরুদ্ধে ডাকাতির মামলা দেব, চুরির মামলা দেব, এই যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। চুরির মামলাটা হবে না, কারণ চুরির মামলার দণ্ড কম। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ। বলপূর্বক গ্রহণ, আশা করি চুরি এবং বলপূর্বক গ্রহণ বোঝা গেল। হ্যাঁ, ওইদিকে চুরির শাস্তি আমরা পড়ে আসলাম 4টা, সংজ্ঞা সহ 5টা ধারা, আর এদিকে 7টা ধারা, আর দণ্ডের ধারা হলো 6টা, 3টা জোড়া 3টা বেজোড়া। এরপরে আমরা একটু দস্যুতাটা দেখবো, 390, এটা দিয়ে শেষ ইনশাল্লাহ। আমরা আগামী ক্লাসে একটু দেরি করে শুরু করলাম, তো যার জন্য এই অবস্থা। 390 ধারাটা দেখবো। দেখেন 390 সংজ্ঞাটা একটু পড়বো, খেয়াল করেন। দস্যুতা, যেই ক্ষেত্রে চুরি দস্যুতা বলে গণ্য হয়। দেখেন দস্যুতার কিন্তু আলাদা করে কোনো সংজ্ঞা নেই। কেন নেই? কারণ দেখেন, চুরি, ডাকাতি, দস্যুতা তিনটাই একই রকমই অপরাধ। একই রকম অপরাধ, শুধুমাত্র মানে ঘটনার পারিপার্শ্বিকতা বা অপরাধের গুরুত্বতা বা ঘটনাটা একটু ভিন্নতা রয়েছে, যার জন্য এই তিনটা অপরাধকে একই অপরাধ বলা হয়। আপনারা একটা প্রশ্ন দেখবেন খুবই সুন্দর, সেটা হলো চুরি, ডাকাতি, দস্যুতা একই অপরাধের তিনটি ভিন্ন ভিন্ন রূপ মাত্র, তাই না? সবগুলো অপরাধী অস্থাবর সম্পত্তির বিরুদ্ধে সংগঠিত হয়, কোথাও মালিকের সম্মতি ব্যতিরেকে নিয়ে নেওয়া হয়, কোথাও জোরপূর্বক নিয়ে নেওয়া হয়, তাই না? তাহলে আর কখনো অপরাধীর সংখ্যার কোনো সুনির্দিষ্ট সংখ্যা নেই, আবার কখনো 5 বা ততোধিক ব্যক্তি কি করে দস্যুতা অনুষ্ঠান করলে দস্যুতা থাকে না, ডাকাতিতে পরিণত হয়। চুরির ঘটনাটাই যদি কাউকে তাৎক্ষণিক মৃত্যু, গুরুতর জখমের ভয় দেখিয়ে চুরি করা হয়, সেটা চুরি থাকে না, দস্যুতায় রূপান্তরিত হয়। 5 বা ততোধিক ব্যক্তি দস্যুতা অনুষ্ঠান করলে সেটি ডাকাতি হয়ে যায়। তো এরকমই একই অপরাধ সামান্য কিছু শর্ত জুড়ে দিলে একটা অপরাধ আরেকটা অপরাধে পরিণত হয়। এই আলোচনা থেকে বলা যায় চুরি, ডাকাতি, দস্যুতা একই অপরাধের তিনটি ভিন্ন রূপ মাত্র। দেখেন উত্তরটাও বলে দিলাম, কিভাবে উত্তরের ফিনিশিংটা আপনারা লিখবেন। আচ্ছা আসেন একটু দেখি, তাহলে দস্যুতা ভিন্ন কোনো অপরাধ নয়, দস্যুতা মূলত চুরি অথবা বলপূর্বক গ্রহণেরই আরেকটি রূপান্তর মাত্র। তাহলে দেখেন দস্যুতা আলাদা কোনো অপরাধ নয়, কি হয়, চুরি দস্যুতা হয়ে যায় বা বলপূর্বক গ্রহণ দস্যুতা হয়ে যায়। তো আমরা দেখবো এখন কিভাবে চুরি দস্যুতা হয়। খেয়াল করেন, সকল দস্যুতায় চুরি এবং বলপূর্বক গ্রহণ রয়েছে। তাহলে যখনই কোনো দস্যুতা অনুষ্ঠিত হবে আপনি ধরেই নিবেন এর মধ্যে চুরি আছে বা বলপূর্বক গ্রহণ ঘটেছে। তাহলে সকল দস্যুতায় চুরি এবং বলপূর্বক গ্রহণ রয়েছে যদি চুরি করার উদ্দেশ্যে বা চুরি করার কালে অথবা চোরাই সম্পত্তি বহনকালে, বহনের উদ্যোগ গ্রহণকালে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে স্বেচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটিয়ে ফেলে। এইবার দেখেন, মৃত্যু ঘটিয়েছে না?
এবার দেখেন মৃত্যু ঘটেছে কিনা, মৃত্যু ঘটেছে। আবার দেখেন আঘাত দান করা হয়েছে, বা আঘাত দান অথবা অবৈধভাবে আটক করে অথবা আটকের উদ্যোগ গ্রহণ করে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত অথবা তাৎক্ষণিক অবৈধ আটকের ভীতি প্রদর্শন করে বা করার উদ্যোগ গ্রহণ করে, তাহলে চুরি আর চুরি থাকে না, চুরি হয়ে যায় দস্যুতা। এবার আসেন বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয়? যদি বলপূর্বক গ্রহণকালে অপরাধী ব্যক্তি ভীতি প্রদর্শিত ব্যক্তির সম্মুখে উপস্থিত থাকে। তাহলে বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে কি করতে হবে? ধরেন আমি আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে জোর করে আপনার সম্পত্তিটা নিচ্ছি। একটা হলো আপনাকে ফোনে, ওভার মোবাইল ফোন আপনাকে কি করলাম, হুমকি প্রদর্শন করলাম। আরেকটাতে কি, সরাসরি আপনার সম্মুখে আমি উপস্থিত থাকলাম। যদি বলপূর্বক গ্রহণকালে অপরাধী ব্যক্তি ভীতি প্রদর্শিত ব্যক্তির সম্মুখে উপস্থিত থাকে, ওই ব্যক্তি অপর ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু বা গুরুতর আঘাত বা অবৈধ আটকের ভীতি প্রদর্শন করে বলপূর্বক গ্রহণ করে, তখন এই বলপূর্বক গৃহীত বস্তু সমর্পণের বাধ্য করে। আবার বলপূর্বক গ্রহণ করা যে বস্তুটা, এটা আবার দিতেও বাধ্য করতে হবে। তাহলে বাধ্য করে, তাহলে ওই ব্যক্তি দস্যুতা করেছে বলে গণ্য হবে। তাহলে কখন বলপূর্বক গ্রহণ দস্যুতা হয়ে যায়? একটা হতে পারে, আজকে আমি আপনাকে হুমকি দিয়ে গেলাম যে এই 3 দিনের মধ্যে আপনি আমাকে এত টাকা দিবেন, না হলে এখানে বিল্ডিং বানানো আমি দেখতেছি। তো এটা হলো একটা বলপূর্বক গ্রহণ। আপনি ভয় দেখালেন, সম্পত্তি সমর্পণে বাধ্য করলেন, কিন্তু সময় দিলেন, তাই না? দস্যুতার ক্ষেত্রে কি সময় দেয় যে 3 দিন পরে এসে আমি নিয়ে যাব এই সম্পদ? না, তাৎক্ষণিক মৃত্যু, গুরুতর জখমের ভয় হতে হবে, পাশাপাশি হয় সম্পত্তি সমর্পণে বাধ্য করতে হবে। এই এই ঘটনাটা তখন আর বলপূর্বক গ্রহণ থাকবে না, তখন দস্যুতা হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম চুরি কখন দস্যুতা হবে, বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা হবে। তাহলে সকল চুরি এবং দস্যুতায় বলপূর্বক গ্রহণ, সকল চুরি এবং বলপূর্বক গ্রহণে দস্যুতা থাকে, নাকি সকল দস্যুতায় চুরি এবং বলপূর্বক গ্রহণ থাকে? বলেন। দস্যুতার ভেতরে কিন্তু চুরি এবং বলপূর্বক গ্রহণ থাকে। আচ্ছা, যদি এরকম দিয়ে দেয় প্রশ্ন, দেখেন না কি কি উক্তি দিয়ে রাখে। তো সকল দস্যুতায় চুরি এবং বলপূর্বক গ্রহণ থাকে, উক্তিটি আলোচনা করুন। তখন আমরা কিভাবে লিখবো? এই 2টা প্যারা লিখে দিলেই যথেষ্ট। এবার আসেন দেখি, নিম্ন বর্ণিত ক্ষেত্রে আরো একটু সুস্পষ্ট করেছে ভাষ্যতে। নিম্ন বর্ণিত ক্ষেত্রে চুরি দস্যুতা বলে গণ্য হয়। এই ক্ষেত্রগুলো কি কি? চুরি করার উদ্দেশ্যে, চুরি করার কালে, চোরাই সম্পত্তি বহনকালে, বহনের উদ্যোগ গ্রহণকালে। এই 4টা ক্ষেত্রে কোন কোন কাজগুলো? দেখেন, মৃত্যু ঘটিয়ে ফেললে, কাউকে আটক করে ফেললে, অবৈধভাবে আঘাত দান করলে, আঘাতের উদ্যোগ নিলে, মৃত্যু ঘটানোর ভয় দেখালে, তাৎক্ষণিক আঘাত করার ভয়, তাৎক্ষণিক হতে হবে, হ্যাঁ। অবৈধভাবে আর তাৎক্ষণিক কথাটা দিয়ে তারপরে লিখবেন, হ্যাঁ হ্যাঁ রে। তাহলে অবৈধভাবে আটক করতে হবে, তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাতে হবে, আর এই সমস্ত কাজের যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি দস্যুতা করেছে বলে গণ্য হবে। 2টা পাতার ছবি দিয়ে দিচ্ছি, সবাই অবশ্যই পড়বেন। আগামী ক্লাসে আমরা ডাকাতির সংজ্ঞা, দস্যুতার শাস্তি সবগুলো পড়ে ফেলবো ইনশাল্লাহ। আগামী কালকে আপনাদের ক্লাস আছে, হ্যাঁ। আজকে রাতেও আপনাদের ক্লাস আছে, আগামীকাল সকালেও আপনাদের ক্লাস হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যন্তই থাকবে। একটু কম সময় দিলাম আজকে আমি, তার জন্য দুঃখিত।